এদিকে আজকের সবচেয়ে বড় খবর, সন্ধ্যায় দফায় দফায় ইসরায়েলে আক্রমণ চালাচ্ছে ইরান। শক্তি ফুরিয়ে এসেছে ইসরায়েলের। ইরানের দফায় দফায় হামলায় পুড়ে ছারখার তেল আবিব। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে যে তাদের ২৫০০ মেরিন সেনা বা স্থল বাহিনীর সদস্য ইরানের ভূখণ্ডে নামবে। কোথায় এখনো পরিষ্কার না। ধারণা করা হচ্ছে যে ইরানের খারক দ্বীপে সেখানে নামতে পারে। এদিকে ফিরে এলেন খামেনি, ঘেমে গেলেন ট্রাম্প। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমা করে দিতে অনুরোধ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সাথে আমেরিকা ইসরায়েল যুদ্ধ শুরুর পর এ নিয়ে 2 বার নেতানিয়াহুকে ক্ষমা করে দেওয়ার আহ্বান জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রশ্ন হলো, নেতানিয়াহু কি এমন অপরাধ করেছেন যে তার জন্য ট্রাম্পকে ক্ষমা চাইতে হচ্ছে? এদিকে আমেরিকাকে সবচেয়ে বড় আঘাত ইরানের। একসাথে 5 আমেরিকান বিমান ধ্বংস। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী লড়াইয়ের জন্য প্রস্তুত। হিজবুল্লাহ যুদ্ধক্ষেত্রে চমকে যেতে পারে শত্রুদের। শুক্রবার প্রচারিত এক ভাষণে এমন হুঁশিয়ারি দিয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির নেতা নাঈম কাশেম। এদিকে ইরান অভিমুখে 2500 মার্কিন সেনা, সঙ্গে রয়েছে শক্তিশালী উভচর যুদ্ধজাহাজ। ইরান প্রস্তুত তাদেরকে শায়েস্তা করার জন্য। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। বলা হচ্ছে যে পুরো মধ্যপ্রাচ্যকে মাত্র 30 মিনিটে অন্ধকার নগরীতে পরিণত করা হবে। তখন কেন হঠাৎ করে ইরান এতটা খেপলো হচ্ছে ট্রাম্পের একটা কথায়। কারণ এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশগুলো তারা অবস্থান নিয়েছে ইরানের বিরুদ্ধে। এখন হুট করে কেন ইরান বলছে মাত্র 30 মিনিটে পুরো মধ্যপ্রাচ্যকে তারা অন্ধকারে পরিণত করবে? এদিকে অল্প দিনে যুদ্ধ জয়ের হুঙ্কার, এখন বেরোনোর পথ খুঁজছেন ট্রাম্প। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আয়াতুল্লাহ খামেনির রক্তের বদলা নিতে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণাত্মক অভিযান শুরু করেছে ইরান। তেহরান এবার এমন এক কৌশলে যুদ্ধে নেমেছে যা নিয়ে তাজ্জব বনে গেছেন বিশ্বের তাবর প্রতিরক্ষা বিশ্লেষকরা। বলা হচ্ছে এই কৌশলে ইরান শুধু সপ্তাহ কিংবা মাস নয়, বরং বছরের পর বছর ধরে যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরানের সাথে ইসরায়েল যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি যৌথ সংঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে উভয় দিকই। প্রত্যেকের লক্ষ্য একটাই, শত্রুপক্ষকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেয়া। সেই পথে শুরুর দিকে যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েল কিছুটা দূর যেতে পারলেও ধীরে ধীরে সেই বন্ধুপরায়ণ শক্তি যেন ফুরিয়ে এসেছে। এদিকে ইরান যেন সেই নাজুক পরিস্থিতিকে কাজে লাগিয়ে একের পর এক পাল্টা হামলা চালিয়ে উল্টো ইসরায়েলকে শেষ করার লক্ষ্যে নেমেছে যুদ্ধের ময়দানে। সেই ধারাবাহিকতায় শুক্রবার আবারও ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে বিধ্বংসীমূলক হামলা চালিয়েছে ইরান। আইআরজিসির তথ্য মতে শুক্রবার রাতে কুদস দিবস পালন শেষ হতে না হতে ইসরায়েল অভিমুখে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান। এই আক্রমণকে তারা তাদের প্রতিশোধমূলক অভিযান হিসেবে অভিহিত করেছে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবের আকাশে শত শত আলোর বিন্দু দেখা গিয়েছিল, যা ঠিক যেন তারার বহরের মতো উগ্র ইহুদিবাদী ভূখণ্ডে আছড়ে পড়েছিল। হামলার পরপরই তেল আবিবের বেশ কিছু এলাকায় অগ্নিকাণ্ডের খবরও পাওয়া গেছে। আল জাজিরার তথ্য মতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, মধ্য ইসরায়েলের একটি গুদাম ঘরে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে সেখানে ভয়াবহ আগুন ধরে যায়। যদিও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এখনো অস্পষ্ট। তবে এই লড়াইয়ে ইরান একা নয়, কাঁধে কাঁধ মিলিয়ে ময়দানে নেমেছে ইরান সমর্থিত গোষ্ঠী। সংগঠনটি দাবি করেছে তাদের যোদ্ধারা ইসরায়েলের নবনির্মিত ব্লাদ সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে। শুধু তাই নয়, তেল আবিবের উপকণ্ঠে অবস্থিত ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থা ইউনিটের সদর দপ্তরকেও নিশানা করেছে তারা। বলা যায়, ইরান ও এর মিত্রদের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনের পর এটি ছিল সবচেয়ে বড় পাল্টা আঘাত। বিশ্লেষকরা মনে করছেন, ইরান ও তার সমর্থিত গোষ্ঠীর এই সমন্বিত আক্রমণ মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতাকে এক ভয়ঙ্কর যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। আপাতত পুরো বিশ্বের নজর রয়েছে তেল আবিব আর তেহরানের দিকে। ইরান যুদ্ধ নিয়ে তৈরি একটি নাটকীয় কার্টুন ধর্মীয় ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। এই ভিডিওতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার একটি কাল্পনিক দৃশ্য দেখানো হয়েছে। খামেনি ইজ ব্যাক শিরোনামে শুরু হওয়া ভিডিওতে দেখা যায় ইরানের সুপ্রিম লিডার আলী খামেনি একটি ছোট্ট শিশুকে জড়িয়ে ধরে আছেন। ঠিক সেই সময় ইসরায়েল ও মার্কিন যুদ্ধ বিমানগুলো ইরানের দিকে ধেয়ে আসে। যুদ্ধ বিমানগুলো মিসাইল ছুড়ে সেই ভবনটি ধ্বংস করে দেয় যেখানে খামেনি ছিলেন। মিসাইলের আঘাতে ভবনটি ধ্বংস করা হয়, এতে খামেনি নিহত হন বলে দেখানো হয়। এর পরের দৃশ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনি নিহত হওয়ার খবর পান। অন্যদিকে ভিডিওতে দেখা যায় ধ্বংসস্তূপের মধ্য থেকে খামেনির ছেলে মুস্তফা খামেনি তার বাবার আংটি তুলে নেন, এরপর আংটিটি নিজে পরে নেন। এর মাধ্যমে মুস্তফার ক্ষমতা গ্রহণের প্রতীক হিসেবে দেখানো হয়েছে। তার চোখে ছিল ক্রোধ ও প্রতিশোধের আগুন। এর পরের দৃশ্যে দেখা যায় ইরান থেকে অসংখ্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হচ্ছে এবং সেগুলো ট্রাম্পের দিকে ধেয়ে আসছে। এ সময় ট্রাম্পকে ভয় ঘামতে দেখা যায়। এই কার্টুন ভিডিওর মাধ্যমে ইরানি জনগণের মধ্যে লুকিয়ে থাকা আবেগ ও প্রতিশোধের বার্তা পৌঁছে দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। এই ভিডিওটি আসলে বর্তমান যুদ্ধের একটি শক্তিশালী মনস্তাত্ত্বিক রূপ। সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে ইরানের সমর্থকদের মধ্যে নতুন উদ্যম তৈরি করছে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে এপিক ফিউরি ও লায়ন্স বোর্ড নামে এক বিশাল অভিযান চালায়। এতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ কর্মকর্তারা নিহত হন। এর প্রতিবাদে ইসরায়েল এবং কুয়েত, কাতার, বাহরাইন, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালায় ইরান। এরই মধ্যে গত 11 মার্চ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ইরানের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হয়েছে মার্কিন বাহিনী। তবে এই দাবির পক্ষে কোনো
কোনো প্রমাণ দেখাতে পারেননি ট্রাম্প। এদিকে সৌদিতে ইরানি হামলায় যুক্তরাষ্ট্রের 5টি সামরিক বিমান বিধ্বস্ত। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানি হামলায় মার্কিন বিমান বাহিনীর 5টি রিফুয়েলিং বা জ্বালানি সরবরাহকারী বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে। দুজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সৌদি আরবের ওই ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সময় বিমানগুলো ক্ষতিগ্রস্ত হয়। তবে বিমানগুলো পুরোপুরি ধ্বংস না হওয়ায় বর্তমানে সেগুলো মেরামতের কাজ চলছে। এই হামলায় কেউ নিহত হয়নি বলেও জানিয়েছে পত্রিকাটি। উল্লেখ্য, এর আগে গত শুক্রবার ইরাকের পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হয়েছে মার্কিন বিমান বাহিনীর একটি KC-135 জ্বালানি সরবরাহকারী বিমান। বিমানটিতে মোট 6 জন ক্রু ছিলেন, তাদের মধ্যে 4 জন নিহত হয়েছেন, বাকি 2 জনের অবস্থাও আশঙ্কাজনক। এদিকে অল্পদিনের যুদ্ধ জয়ের হুঙ্কার এখন বেরোনোর পথ খুঁজছেন ট্রাম্প। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও অর্থনীতিতে নতুন সংকট তৈরি হয়েছে। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ক্রমেই চাপে পড়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম CNN-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে হামলা শুরুর পর ট্রাম্প যুদ্ধ খুব দ্রুত শেষ হবে বলে আশ্বাস দিয়েছিলেন, কিন্তু 14 দিন পার হলেও পরিস্থিতির কোনো উন্নতি লক্ষ্য করা যায়নি, বরং যুদ্ধ আরও বিস্তৃত আকার নিচ্ছে। হামলার পরিকল্পনার সময় হরমুজ প্রণালী বন্ধ হওয়ার সম্ভাবনা ও এর প্রভাব যথাযথভাবে বিবেচনা করা হয়নি বলে অভিযোগ উঠেছে। এর ফলে আন্তর্জাতিক বাণিজ্যে চাপ তৈরি হয়েছে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সৌদি আরব, কাতার, ইরাক, ওমান, বাহরাইন তেলের স্থাপনায় হামলার খবর পাওয়া গেছে। সৌদি আরব একটি তেল শোধনাগার বন্ধ করেছে, কাতার গ্যাস উৎপাদন স্থগিত করেছে এবং ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ঠেকাতে আকাশ প্রতিরক্ষা কমে আসছে। উপরন্তু ইউরোপের কয়েকটি দেশ ইরানের আকাশ প্রতিরক্ষা মোকাবিলায় সহায়তা শুরু করেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া থেকে টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স থার্ড সিস্টেমের অংশ মধ্যপ্রাচ্যে সরিয়ে নিচ্ছে। CNN-এর প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের জাতীয় নিরাপত্তা দল সম্ভাব্য পরিণতি পুরোপুরি বিবেচনা করতে ব্যর্থ হয়েছে। অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এবং জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট যুদ্ধ পরিকল্পনা ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এছাড়া পূর্বের প্রশাসনগুলো হরমুজ প্রণালী নিয়ে যে বিশ্লেষণ ও পূর্বাভাস দিয়েছিল তা উপেক্ষা করা হয়েছে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি স্পষ্ট জানিয়েছেন, হরমুজ প্রণালী বন্ধই থাকবে। ফলে এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়ে পণ্য পরিবহন কখন স্বাভাবিক হবে তা অজানা। এদিকে ইরান অভিমুখে 2500 মার্কিন সেনা, সঙ্গে রয়েছে শক্তিশালী উভচর যুদ্ধজাহাজ। ইরান প্রস্তুত তাদেরকে শায়েস্তা করার জন্য। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতে প্রথমবারের মতো উল্লেখযোগ্য সংখ্যক মার্কিন স্থলসেনা মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় 2500 মার্কিন মেরিন সেনাকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। জাপানের ওকিনাওয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটি থেকে 31তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের সদস্যরা ইতিমধ্যে যাত্রা শুরু করেছেন। তাদের সঙ্গে রয়েছে উভচর যুদ্ধজাহাজ USS ত্রিপলি। এই যুদ্ধজাহাজ থেকেই মেরিন সেনারা প্রয়োজন অনুযায়ী সরাসরি অভিযান চালাতে পারবেন। সামরিক সূত্রের তথ্য অনুযায়ী কোনো আকস্মিক সংকট মোকাবিলা, গুরুত্বপূর্ণ অঞ্চল দখল বা কৌশলগত অবস্থান নিয়ন্ত্রণের প্রয়োজন হলে এই মেরিন বাহিনীকে ব্যবহার করা হতে পারে। সমুদ্র থেকে স্থলভাগে দ্রুত অভিযানের জন্য এই ধরনের উভচর যুদ্ধজাহাজ ও মেরিন ইউনিটকে অত্যন্ত কার্যকর হিসেবে বিবেচনা করা হয়। বিশ্লেষকদের মতে এই বাহিনীই হতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাতে সরাসরি মোতায়েন হওয়া প্রথম মার্কিন স্থলসেনা। এতদিন পর্যন্ত সংঘাতে মূলত বিমান হামলা, নৌবাহিনী ও দূরপাল্লার অস্ত্র ব্যবহারের খবর পাওয়া যাচ্ছিল। সংবাদ বিশ্লেষণ: এই নতুন মোতায়েন ইঙ্গিত দিচ্ছে যে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। ফলে দ্রুত যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা আপাতত কম বলেই মনে করছেন বিশ্লেষকরা। তথ্যসূত্র আল জাজিরা। মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে যে তাদের 2500 মেরিন সেনা বা স্থল বাহিনীর সদস্য ইরানের ভূখণ্ডে নামবে। কোথায় এখনো পরিষ্কার না। ধারণা করা হচ্ছে যে ইরানের খারক দ্বীপে সেখানে নামতে পারে। ইতিমধ্যে সেই দ্বীপে, খারক দ্বীপে যত সামরিক স্থাপনা আছে সবগুলো ধ্বংস করা হয়েছে। গতকালকে ধ্বংস করছে। ডোনাল্ড ট্রাম্প দাবি করছে যে ইরানের গুরুত্বপূর্ণ তেল দ্বীপে সব সামরিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। এখনো ইরান আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। এর লক্ষ্য কি? এর লক্ষ্য হচ্ছে যে ইরানের অর্থনীতির প্রাণ কেন্দ্র হচ্ছে এই খারক দ্বীপ। এখান থেকেই যে উৎপাদিত তেল এখনো পর্যন্ত এই সংকটের মধ্যেও ইরান রপ্তানি করছে। সেখানে তারা হামলা চালিয়েছে। ডোনাল্ড ট্রাম্প বলছে যে আমরা এখনো তেল ক্ষেত্রে হাত দেইনি, যদি হামলা অব্যাহত থাকে তাহলে আমরা এই তেল ক্ষেত্র ধ্বংস করব। ধারণা করা যায় যে ভেনেজুয়েলার মতো, যেমন মাদুরোকে অ্যারেস্ট করে তেল ক্ষেত্রগুলো দখল করে নিয়েছিল ভেনেজুয়েলার ডোনাল্ড ট্রাম্প প্রশাসন,
খারক দ্বীপের ক্ষেত্রেও একই পরিস্থিতি হতে পারে। খারক দ্বীপটা দখল করে এখানকার তেল যে উত্তোলন কেন্দ্র বা শোধনাগার, সেই জায়গাটা ট্রাম্প দখল করবে এবং এখান থেকে তেল উত্তোলন এবং রপ্তানির কাজটা করতে পারে, এরকম একটা ধারণা করা হচ্ছে। বিবিসির ব্যাখ্যা অনুযায়ী এই দ্বীপটি থেকে ইরানের 90% তেল রপ্তানি হয়, এই দ্বীপটা থেকে 90%। এটিকে তেহরানের অর্থনীতির লাইফ লাইন বলা হয়। এর আগে দুজন কর্মকর্তা সিবিএস নিউজকে বলেছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে একটি মেরিন ইউনিট এবং আরো যুদ্ধজাহাজ পাঠানোর পরিকল্পনা করছে। এই মেরিন ইউনিটটি সমুদ্রপথে আক্রমণ চালাতে সক্ষম এবং সাধারণত এটি কয়েকটি যুদ্ধজাহাজ থাকা সর্বোচ্চ প্রায় 5000 মেরিন এবং নাবিককে নিয়ে গঠিত। অর্থাৎ ওই দ্বীপে, খারক দ্বীপে মেরিন সেনা নামাবে এবং ওটাকে পাহারা দেবে দ্বীপের চারপাশের সমুদ্রে তাদের নৌজাহাজগুলো বা যুদ্ধজাহাজগুলো। এই বিষয়ে মন্তব্যের জন্য বিবিসি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এবং পেন্টাগনের সাথে যোগাযোগ করেছে। বিবিসির কূটনৈতিক সংবাদদাতা বলছেন এসব খবর থেকে ধারণা পাওয়া যাচ্ছে যে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র আরো বিস্তৃত বিকল্প নিয়ে চিন্তা করছে। ওদিকে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে ইরান আরো ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং সেই জন্য তারা লোকজনকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশ দিয়েছে। এখন এটাই লক্ষ্য হচ্ছে, এটাই ইরানের যে মূল ভূখণ্ড বা তেহরানে মেরিন সেনা হয়তো নামবে না, খারক দ্বীপটা তারা টার্গেট করেছে যে এইটাকে যদি তারা দখল নিতে পারে তাহলে ইরানের তেল রপ্তানির যেই 90% তেল রপ্তানি হয় এই খারক দ্বীপ থেকে এটা ক্লপস করবে। অর্থাৎ ইরান একটা ভয়ঙ্কর সংকটের মধ্যে পড়বে এবং কোণঠাসা হবে। এবং খারক দ্বীপটার যেহেতু আয়তনটা খুব বেশি বড় না, এটা সহসাই তারা নিয়ন্ত্রণ নিতে পারবে। তার মানে হচ্ছে যে খারক দ্বীপকে ঘিরে এখন আরেকটা যুদ্ধের শঙ্কা দেখা দিচ্ছে সামনে। দর্শক, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমা করে দিতে অনুরোধ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সাথে আমেরিকা ইসরায়েল যুদ্ধ শুরুর পর এ নিয়ে দুইবার নেতানিয়াহুকে ক্ষমা করে দেওয়ার আহ্বান জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রশ্ন হলো, নেতানিয়াহু কি এমন অপরাধ করেছেন যে তার জন্য ট্রাম্পকে ক্ষমা চাইতে হচ্ছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগকে অনুরোধ করেছেন তিনি যেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পুরোপুরি ক্ষমা করে দেন। সর্বশেষ 5 মার্চ 2026-এ ইসরায়েলি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট হারজগকে আজই বিবিকে ক্ষমা করতে হবে। আমি চাই না বিবির মনে যুদ্ধ ছাড়া আর কিছু থাকুক। উল্লেখ্য, নেতানিয়াহুর ডাকনাম বিবি। ট্রাম্প তাই তাকে আদর করে বিবি বলেই ডাকেন। ট্রাম্প বলেন, এটা আমার জন্যই অপমানজনক, কারণ এর আগেও তাকে আমি 5 বার ক্ষমা করার জন্য অনুরোধ করেছিলাম এবং তিনি আমাকে 5 বার ক্ষমার আশ্বাস দিয়েছিলেন। নেতানিয়াহুকে ক্ষমা করে দেওয়ার জন্য গত বছরের অক্টোবরে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে চিঠি দিয়েছিলেন ট্রাম্প। এছাড়া গত বছরের নভেম্বরে ইসরায়েলি প্রেসিডেন্টকে চিঠি দিয়েও একই অনুরোধ করেছিলেন। প্রশ্ন উঠতে পারে, নেতানিয়াহু কি এমন অপরাধ করেছেন যে তার জন্য বারবার ক্ষমার অনুরোধ করছেন প্রেসিডেন্ট ট্রাম্প? এজন্য একটু পেছনে ফিরে তাকাতে হবে। 2019 সালের নভেম্বরে তৎকালীন অ্যাটর্নি জেনারেল আভিচাই ম্যান্ডেলব্লিচ 3টি পৃথক মামলায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ আনেন। এর মধ্যে প্রথম মামলাটি ইসরায়েলি ধনকুবের জেমস প্যাকারের কাছ থেকে $2 লাখ উপহার নেওয়া এবং এর বিনিময়ে প্রবাসী ধনী ইসরায়েলিদের জন্য কর হ্রাসের আইন পাশে সহায়তা করেন নেতানিয়াহু। দ্বিতীয় মামলাটি সাংবাদিকতা সম্পর্কিত, আইন করে বিরোধী মতের পত্রিকার প্রচার সংখ্যা কমিয়ে দেন। তৃতীয় মামলাটিও ঘুষ নেওয়া, টেলিকম কোম্পানি বেজেকের মালিক শৌল ইলোভিচের কাছ থেকে ঘুষ নিয়ে তাকে ব্যবসায়িক সুবিধা করে দেন নেতানিয়াহু। 2020 সালের মে মাসে তেল আবিবের জেলা আদালতে এই মামলার বিচার কাজ শুরু হয়। 3টি মামলাই একসঙ্গে চলছে। 6 বছর ধরে বিচার প্রক্রিয়া এখনো চলমান আছে। নেতানিয়াহু নিজে আদালতে হাজিরা দিয়ে সাক্ষ্য দিচ্ছেন। জানুয়ারি 2026 পর্যন্ত তিনি 72 বারের বেশি আদালতে হাজিরা দিয়েছেন। গত বছরের জুনে নেতানিয়াহুর উকিল তাকে জেরা করেছেন। এখন রাষ্ট্রপক্ষ তাকে জেরা বা ক্রস এক্সামিনেশন করছেন। ধারণা করা হচ্ছে নেতানিয়াহুর জেরা সম্পন্ন হতে আরও 1 বছর লাগতে পারে। মামলার রায় হওয়ার 1 বছর বাকি, তার আগেই তার জন্য কেন বারবার ক্ষমা চাইছেন ট্রাম্প? এই প্রশ্নের উত্তর ট্রাম্প এবং নেতানিয়াহু দুজনেই জানেন। মামলায় নেতানিয়াহুর শাস্তি হওয়া নিশ্চিত। এজন্য নেতানিয়াহু নিজেই রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়ে আবেদন করেছেন। গত বছরের 30 নভেম্বর নেতানিয়াহু নিজেই প্রেসিডেন্ট হারজগের কাছে 111 পৃষ্ঠার ক্ষমার আবেদন করেন। প্রেসিডেন্ট চাইলে ক্ষমা করতে পারেন, তবে সাধারণত মামলার রায় হওয়ার পরে ক্ষমা করা হয়। নেতানিয়াহু রায়ের আগেই ক্ষমা চেয়েছেন, কারণ সাজা হয়ে গেলে তাকে অনেক কিছু হারাতে হবে। প্রথমত, মামলায় দোষী সাব্যস্ত হলে নেতানিয়াহুর 16 বছরের জেল হতে পারে। সব ধরনের সরকারি পদে নিষিদ্ধ হবেন তিনি। রাজনীতি করাও তার জন্য অসম্ভব হয়ে পড়বে। সেজন্য যে কোনো মূল্যে মামলা থেকে রেহাই পেতে চাইছেন তিনি। এজন্য ট্রাম্পকে দিয়েও সুপারিশ করিয়েছেন, কিন্তু কিছুতেই কাজ হয়নি। ইসরায়েলের আইন মন্ত্রণালয় চলতি মাসেই নেতানিয়াহুকে ক্ষমা না করার জন্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ করেছেন। প্রেসিডেন্ট হারজগও স্পষ্ট জানিয়ে দিয়েছেন ট্রাম্প সহ কোনো বাইরের চাপ তিনি মানবেন না। হারজগ বলেছেন, ইসরায়েল স্বাধীন দেশ, আইন এখানে স্বাধীনভাবেই চলবে। প্রেসিডেন্টের অনমনীয় ভাব বুঝতে পেরে নেতানিয়াহু অন্য রাস্তা নিয়েছেন। ইসরায়েলের সংসদ নেসেটে এবছরের জানুয়ারিতে তার দলের এমপিরা অদ্ভুত একটি আইনের বিল উত্থাপন করেছেন। এই আইনে ফৌজদারি আইন থেকে জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের ধারা পুরোপুরি বিলুপ্ত করে দেবে, অর্থাৎ জালিয়াতি আর আইনগতভাবে অপরাধ হিসেবে গণ্য হবে না। এই আইন পাশ হলে নেতানিয়াহুর বিরুদ্ধে আনা প্রথম 2টি মামলা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে, আর তৃতীয় মামলার অভিযোগও দুর্বল হয়ে পড়বে। তবে এই বিলটি আইনে পরিণত হবে কিনা এ বিষয়ে সন্দেহ আছে, কারণ জালিয়াতি আর বিশ্বাসভঙ্গ যদি অপরাধ হিসেবে গণ্য না হয় তাহলে ইসরায়েলের আইনের শাসন নিয়েই প্রশ্ন উঠবে। সবশেষে নেতানিয়াহুর সামনে একটাই অপশন আছে, তা হলো বিচারকের সহানুভূতি। সমালোচকরা বলছেন বিচারকের একটু সহানুভূতি পাওয়ার জন্য 3 বছর ধরে গাজায় যুদ্ধ চালিয়ে যাচ্ছেন তিনি। এখন পর্যন্ত 75,000 মানুষের মৃত্যু হয়েছে সেখানে। একই সাথে ইরান, সিরিয়া এবং লেবাননের সাথে যুদ্ধ করেছেন নেতানিয়াহু। ইসরায়েলের মানুষকে তিনি দেখাতে চাইছেন, দেখো তোমাদের জন্য আমি কত কিছু করছি, তোমরা আমাকে এই মামলা থেকে রেহাই দেবে না? তবে নেতানিয়াহু এখন পর্যন্ত মানুষের মন পেয়েছেন বলে মনে হচ্ছে না। 120 আসনের নেসেটে তার দল লিকুদ পার্টির আসন মোটে 32টি। এবছরের অক্টোবরে আবার নির্বাচন, সেই নির্বাচনের আগে রায় হওয়ার সম্ভাবনা কম। তবে জনগণের রায়ে নেতানিয়াহুর আরেকবার প্রধানমন্ত্রী হওয়া
এবার বেশ কঠিন হবে। ইসরায়েলের মানুষ কি রায় দেবে সেটা তাদের ব্যাপার, কিন্তু অন্য দেশের একজন প্রধানমন্ত্রীর জন্য আমেরিকার একজন প্রেসিডেন্টের 7 বার ক্ষমা চাওয়া পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। নেতানিয়াহুর জন্য ট্রাম্প তার নিজের দেশেই সমালোচিত হয়েছেন, আর সারা পৃথিবীতেও নিন্দার ঝড়। তবুও ট্রাম্প তার প্রিয় বিবির জন্য চিঠি দিয়েই যাচ্ছেন, ক্ষমা চেয়েই যাচ্ছেন। ব্যাপারটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় সময়ই বলে দেবে। হচ্ছে যে পুরো মধ্যপ্রাচ্যকে মাত্র 30 মিনিটে অন্ধকার নগরীতে পরিণত করা হবে। কখন, কেন, হঠাৎ করে ইরান এতটা খেপলো হচ্ছে ট্রাম্পের একটা কথায়। কারণ এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশগুলো তারা অবস্থান নিয়েছে ইরানের বিরুদ্ধে। এখন হুট করে কেন ইরান বলছে মাত্র 30 মিনিটে পুরো মধ্যপ্রাচ্যকে তারা অন্ধকারে পরিণত করবে? এটা কি আসলে সম্ভব? 100% সম্ভব। এখন ইরান কেন এই কথাটা বলল? আগের লাইনটা হচ্ছে ট্রাম্প একটা বক্তব্য দিচ্ছে যে আপনার ইরানের যে বিদ্যুৎ অবকাঠামোগুলো আছে, জ্বালানি অবকাঠামোগুলো আছে, সেগুলোতে যুক্তরাষ্ট্র অভিযান চালাবে। এজ এ রেজাল্ট কি হবে? পুরো ইরান অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। ইরানের যে সামরিক সক্ষমতা সেটা বন্ধ হয়ে যাবে, অনেক কিছুই। কারণ সবকিছু তো তেল, গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি নির্ভরই, তাই না? এখানে যুদ্ধের যতগুলো ইকুইপমেন্ট আছে, একটা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ আছে, অথবা ড্রোনগুলোর ইস্যু আছে, চার্জিং, রিফুয়েলিং, এমনকি দেশের জনগণের সাথেও এগুলো তো একটা মৌলিক চাহিদা। এখন এগুলোতে যদি আপনার কোনো ধরনের ট্রাম্প যদি কোনো অভিযান চালায়, যে ঘোষণা দিয়েছে, তাহলে পাল্টা জবাব হিসাবে পুরো মধ্যপ্রাচ্যকে 30 মিনিটের মধ্যে অন্ধকার নিমজ্জিত করবে। অর্থাৎ ইরানের শীর্ষ একজন সামরিক কর্মকর্তা তিনি বলছেন যে যুক্তরাষ্ট্র চাইলে, ট্রাম্প বলছিল যে যুক্তরাষ্ট্র চাইলে খুব দ্রুত ইরানের বিদ্যুৎ সক্ষমতা নাই করে দিতে পারে। আমরা চাইলে 1 ঘন্টার মধ্যেই তাদের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা এগুলোকে ভেঙে ফেলতে পারি। আর যদি একবার ভাঙি, সেগুলোকে রিবিল্ড অর্থাৎ আবার তৈরি করতে প্রায় 25 বছর সময় লাগবে। তবে যুক্তরাষ্ট্র সতর্ক করছে। তো আমরা ভাবছিলাম ইরান ভয় পাবে, এখন ইরান পাল্টা কি বলতেছে? বাবা, তুমি তো 60 মিনিটের কথা কইছো, আমরা অনলি 30 মিনিটস, অর্থাৎ আমরা মাত্র 30 মিনিটে পুরো মধ্যপ্রাচ্যকে অন্ধকার করে দিব। তো কি হবে? মধ্যপ্রাচ্য তো আমেরিকা না, কিন্তু মধ্যপ্রাচ্যে যে মার্কিন সামরিক ঘাঁটি, সেগুলো তো একটা ফ্যাক্ট। অথবা মধ্যপ্রাচ্যের যে দেশগুলোর সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা চুক্তি আছে বা অবস্থান আছে, তো সেই ক্ষেত্রে ইরান করবে কি? মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে অভিযান চালাবে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে। এজ এ রেজাল্ট পুরো মধ্যপ্রাচ্য অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। তো ইরান এই কাজটা কখন করবে? যদি আমেরিকা ইরানের মেরুদণ্ড অর্থাৎ বিদ্যুতে বা জ্বালানিতে তারা কোনো ধরনের অভিযোগ চালায়। সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী যিনি আছেন, তিনি বলছেন যে তারা যদি এমনটি করে তাহলে আধা ঘন্টারও কম সময়, পুরো আধা ঘন্টাও নিবে না। এমনকি তিনি দাবি করছেন বিদ্যুৎ বিভ্রাটের ফলে এমন পরিস্থিতি তৈরি হবে যা যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে, তাদের বিমান ঘাঁটিগুলোকে, তাদের সামরিক অবস্থানগুলোকে নিরাপদে রাখা কঠিন করে তুলবে। এই পরিস্থিতিতে পালিয়ে বেড়ানো মার্কিন সেনাদের খুঁজে বের করার সুযোগ তৈরি করে দিবে। আমেরিকা ভাবছিল যে আমেরিকাতে আসলে হাত দেওয়ার সুযোগ নেই, কিন্তু তাদের যেই ইনভেস্টমেন্ট বা সামরিক বাহিনীর সদস্যরা মধ্যপ্রাচ্য অবস্থান করছে, এদের সবাইকে তো ভাগাই নিয়ে যেতে পারবে না। যদি ভাগাই নিয়ে যায় তাহলে এই ঘাঁটিগুলোর নিরাপত্তা ইস্যু তৈরি হবে। প্লাস যদি কোনো দেশ থেকে তারা চলে যায়, তাহলে যেই মিত্র দেশগুলোতে তারা এই ঘাঁটি আস্তানাগার ছিল, তো সেই ঘাঁটি আস্তানাগুলো আপনার কি হবে? উড়াই দিবে। তারা তো বিপদে পড়বে। মধ্যপ্রাচ্য ইরানের সাথে কেউই যুদ্ধ করবে না, আর আমেরিকার চরিত্র সবাই জানে, লাগাই দিয়া ফাগাই থাকবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এটার নাম হচ্ছে ইটের বিনিময়ে পাটকেল নিক্ষেপ অ্যাক্টিভিটিস। সাহস ভাই। ধন্যবাদ ইরানের এই